গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 23 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো স্বাস্থ্য পরিষেবায় জনসংখ্যার নীতি, অভিনব উদ্যোগ বিধানসভার অধ্যক্ষের, 3 সন্তানের অধিক হলে গর্ভবতীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নয়, বরপেটা রোড FRUতে বিরোধিতা আজমলের, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি। জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে অভিনব সিদ্ধান্ত নিলেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত দাস। এখন থেকে 3 সন্তানের অধিক হলে বরপেটা রোডের সরকারি হাসপাতালে গর্ভবতী মহিলাদের আর বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে না। তার বদলে মেডিকেল কলেজ হাসপাতালে যে হারে মাসুল সংগ্রহ করা হয় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, সেই হারে মাসুল পরিশোধ করতে হবে। বরপেটা রোড FRUর পরিচালক কমিটির চেয়ারম্যান হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জনবিস্ফোরণ রোধে জনসংখ্যা নীতি রয়েছে রাজ্যে। 2 সন্তানের অধিক হলে মিলে না সরকারি চাকরি, পঞ্চায়েত পুরভোটে দাঁড়ানোর অধিকারও থাকে না। কিন্তু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না জনসংখ্যার নীতি, কারণ স্বাস্থ্য পরিষেবা সর্বজনীন এবং সকলেরই সেই পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে বলে মনে করা হয়। কিন্তু বরপেটা রোড FRUর পরিচালন কমিটির চেয়ারম্যান হিসেবে এবার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও জনসংখ্যা নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত দাস জানান, বরপেটা রোডে FRUর পরিচালনা সমিতি সিদ্ধান্ত নিয়েছে 3 সন্তানের অধিক হলে গর্ভবতী মহিলাদের আর বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে না। কারণ সরকারের জনসংখ্যা নীতি রয়েছে, পরিবার পরিকল্পনার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু 3 সন্তানের জন্ম দেওয়ার পর 4র্থ সন্তানের জন্ম দিতে গেলে সেটা সরকারি নীতির উল্টো কাজ করা হয়। 3 সন্তানের অধিক হলে গর্ভবতী মহিলাদের আর বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে না। তার বদলে বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রেশন, এক্স-রে, সোনোগ্রাফি ইত্যাদির ক্ষেত্রে যে হারে মাসুল নেওয়া হয় সেই হারে মাসুল পরিশোধ করতে হবে FRUতেও। আগামী 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত বরপেটা FRUতে চালু হওয়ার কথা জানিয়ে বিধানসভার অধ্যক্ষের আহ্বান, রাজ্যের সব সরকারি হাসপাতালে ওই ব্যবস্থা চালু করা প্রয়োজন। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের প্রতি আমার আহ্বান, রাজ্যের সব সরকারি হাসপাতালে যেন ওই ব্যবস্থা চালু করা হয়। কারণ প্রথম 3টি সন্তানের ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হয় স্বাস্থ্য পরিষেবা, এরপর 4র্থ সন্তানের ক্ষেত্রেও বিনামূল্যে পরিষেবা দেওয়া হলে সেটা উৎসাহিত করা হয়। ফলে অন্যান্য সরকারি হাসপাতালেও এই ব্যবস্থা চালু করা প্রয়োজন। কিন্তু নিজের বিধানসভা কেন্দ্রে বিধানসভার অধ্যক্ষ এই ধরনের ব্যবস্থা কার্যকরী করেছেন শুনে বিরোধিতা করেছেন বদরুদ্দিন আজমল। AIUDF প্রধান বলেন, সন্তানের জন্ম দেওয়া সাংবিধানিক অধিকার, তাই বিধানসভার অধ্যক্ষের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। 3-4টি যতই সন্তান হোক না কেন সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। ফলে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব। অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, পকেট ভরছে বন কর্তাদের, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বনমন্ত্রীর। কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার আর পকেট ভরছে বন বিভাগের কর্তাদের। এতদিন ধরে রাজ্যের বন বিভাগ এভাবেই চলছিল। তবে বন বিভাগের দায়িত্ব নিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সোমবার বিভাগের দুর্নীতিগ্রস্ত অফিসারদের বলে দিয়েছেন, নিজেদের পকেট ভরলে হবে না, সরকারের রাজস্ব বাড়াতে হবে। কীভাবে রাজস্ব আদায় বাড়বে সেই পথও দেখাতে হবে অফিসারদের। যিনি সেই পথ দেখাবেন না, বন বিভাগ থেকে ওয়াইল্ড লাইফ কিংবা অন্যত্র বদলি করা হবে তাকে। অফিসার বদলি পদোন্নতিতে লক্ষ লক্ষ টাকার ঘুষের খেলা হয় যে বিভাগে। দুর্নীতিগ্রস্ত অফিসার কর্মীরা একই স্থানে থাকেন বছরের পর বছর ধরে। অবৈধ কাঠের মিল, বালুর মহাল, পাথরের মহাল থেকে টাকা আমদানিতে ব্যস্ত থাকেন যে বিভাগের উঁচুতলা থেকে নিচুতলার কর্মী অফিসাররা। আগাগোড়া দুর্নীতিতে নিমজ্জ সেই বন বিভাগকে দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া আজ থেকে শুরু করেছেন নতুন বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন বিভাগের পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে বসে তিনি আশ্চর্য হন, এতকাল ধরে কিভাবে চলছে বন বিভাগের কাজকর্ম। তাই অফিসারদের শাসিয়ে দিয়েছেন, দুর্নীতিতে জড়িত হলে ক্যারিয়ার শেষ হবে। সোমবার পর্যালোচনা বৈঠকে বসে বন বিভাগে অফিসারদের সঙ্গে বৈঠকে বনমন্ত্রীর হুঁশিয়ারি, এক অফিসারদের ট্রান্সফার পোস্টিংয়ের জন্য যেভাবে টাকার খেলা হয়, 20 লক্ষ 20 লক্ষ টাকা লাগে এক ডিভিশনে যেতে, সেই ব্যবস্থায় আজ থেকে ফুল স্টপ পড়ল। এখন থেকে যদি শুনি কেউ পোস্টিংয়ের জন্য কারো কাছে গেছেন, তাহলে তিনি জীবনে ভালো পোস্টিং পাবেন না।
তার এসিআর অর্থাৎ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট খারাপ করার দায়িত্ব আমার। টাকা দিয়ে পোস্টিং নিলে সৎভাবে কাজ করবেন কিভাবে? তাই ওই ব্যবস্থায় ফুল স্টপ আজ থেকে। 3 বছরের বেশি সময় ধরে একই স্থানে কর্মরত অফিসারদের বদলির হুমকি দিয়ে মন্ত্রী বলেন, একটি ডিভিশন রেঞ্জে বিট অফিসে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে থাকেন একজন অফিসার কর্মী। পুরো কর্মজীবন শেষ হয়ে এক স্থানেই। এই পদ্ধতিও বন্ধ এখন থেকে। 3 বছরের বেশি সময় ধরে একই স্থানে থাকা অফিসার কর্মীরা বদলির জন্য প্রস্তুত হন নিজের ডিভিশন থেকে। সারা জীবন যে বন বিভাগে কাজ করতে হবে এমন নয়, ওয়াইল্ড লাইফ সহ অন্যত্র কাজ করতে হবে। বন বিভাগের অফিসার কর্মীদের যুগ সাজসে রাজ্যের প্রতিটি জেলায় রমরমিয়ে চলছে প্রচুর অবৈধ কাঠের মিল। তাই অবৈধ জেনেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাতে মন্ত্রীর হুঁশিয়ারি, চোখের সামনে নোটের বান্ডিল দেখলে সব ভুলে যাই আমরা। তাই মানুষের হস্তক্ষেপ কম হতে হবে, কারিগরি দক্ষতা লাগবে। এর জন্য যা করার প্রয়োজন রয়েছে সব করব। দুর্নীতিগ্রস্তদের দূর করতে যত খারাপ ব্যবস্থা নিতে হয় নেব আমি। অজস্র কাঠের মিল রয়েছে সর্বত্র। রেঞ্জ অফিসার ডিএফও জানেন না, এটা হতে পারে না। যদি জানেন তাহলে অবৈধ মিল কি করে চলছে? মন্ত্রী বলেন, বরপেটা ব্রহ্মপুত্রের চরে রয়েছে প্রচুর কাঠের মিল। বন বিভাগের অফিসাররা সেটা কি জানেন না? গোয়ালপাড়া থেকে ব্রহ্মপুত্র দিয়ে নৌকায় কি করে কাঠ আসে সেটা কি রেঞ্জ অফিসার ডিএফও জানেন না? এসব আর চলবে না। কোথায় কত অবৈধ কাঠের মিল রয়েছে আমার হাতে সম্পূর্ণ তথ্য দিন। এরপর কোথাও আর একটি মিলও দেখতে পেলে এত খারাপ অ্যাকশন নেবে যে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। পাথর কুয়ারি থেকে পাথর সংগ্রহে ঠিকাদারদের সঙ্গেও বন বিভাগের অফিসারদের গোপন আঘাত থাকার কথাও বলেন বনমন্ত্রী। তিনি বলেন, ঠিকাদারদের পাথর আনার পারমিট দেওয়া হয়, কিন্তু একটি পারমিট নিয়ে একটি মহানি শুরু করে দেন ঠিকাদাররা। অফিসারদের হাতে সেই তথ্য রয়েছে কিনা? 10 সিএম 100 সিএম পাথরের পারমিট নিয়ে সারা বছর চলতে থাকে। একই পারমিট দিয়ে সারা বছর বালু তোলা হয় মহাল থেকে। এই পারমিট ব্যবস্থা ক্ষতি করছে আমাদের। রাজস্ব বৃদ্ধি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, রাজস্বের উপর 5% জিএসটি লাগবে। 18% জিএসটি হবে সামগ্রীর উপর। কিন্তু বন বিভাগের অফিসাররা 5% জিএসটি নিয়ে বসে থাকেন। কোথাও আবার সেটাও নেন না, অর্থ দফতরের আওতায় কথা বলে। কিন্তু অর্থ দফতরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বন বিভাগকে রাজস্ব সংগ্রহ করতে হবে। অপরদিকে শিলচর পৌর নিগমের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন অঙ্কুর দাস। তিনি 2022 ক্যাডারের আইএএস। শিলংয়ের বাসিন্দা অঙ্কুর দাস এর আগে ডিব্রুগড়ের দুলিয়াজান সমজেলার আয়ুক্ত ছিলেন। তাকে মূলত দুলিয়াজান থেকে বদলি করা হয়েছে রাজ্য সরকারের আবাসন এবং নগর বিষয়ক বিভাগের ডেপুটি সেক্রেটারি হিসাবে। একই সঙ্গে তাকে শিলচর পৌর নিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার দিশপুর জনতা ভবনের পার্সোনেল বিভাগ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশিকায় আরও যাদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আনন্দ মালহোত্রা, অরিজিৎ মহাজন এবং শিবানী জেরাঙ্গেল। ধেমাজির জুনাই উপজেলার আয়ুক্ত আনন্দ মালহোত্রাকে বদলি করা হয়েছে রাজ্য সরকারের অর্থ দফতরের ডেপুটি সেক্রেটারি পদে। একইভাবে চিরাঙ্গের বিজনি সাব ডিভিশনের অতিরিক্ত জেলা কমিশনার অরিজিৎ মহাজনকে বদলি করা হয়েছে দিশপুর মুখ্যমন্ত্রী সচিবালয়ে। অন্যদিকে গোলাঘাটের বোকাহাট উপজেলার আয়ুক্ত শিবানী জেরাঙ্গেলকে বদলি করা হয়েছে আবাসন এবং নগর বিষয়ক বিভাগে। একই সঙ্গে তাকে ডিব্রুগড় পৌর নিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে আসামের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে রাজ্য সরকার এবার হোমস্টের ক্ষেত্রকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হোমস্টেগুলিকে একটি অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন। এর ফলে পর্যটকদের জন্য যেমন বুকিং প্রক্রিয়া সহজ হবে, তেমনি হোমস্টে পরিচালনাকারীরাও নিজেদের পরিষেবা বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ পাবেন। সরকারের মতে বর্তমান সময়ে পর্যটন শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি হলে দেশ বিদেশের পর্যটকরা সহজেই আসামের বিভিন্ন হোমস্টের তথ্য, সুযোগ সুবিধা এবং বুকিং সংক্রান্ত পরিষেবা এক জায়গাতেই পেয়ে যাবেন। পাশাপাশি পরিষেবার মান ও স্বচ্ছতাও নিশ্চিত করা সম্ভব হবে। উল্লেখ্য, গত কয়েক বছরে আসামে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে রাজ্যে যাতায়াত আরও সহজ হয়েছে।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মাজুলী মানস জাতীয় উদ্যান, শিবসাগর এবং গুয়াহাটির মতো পর্যটন কেন্দ্রগুলি ইতিমধ্যেই দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে সরকারের বিশ্বাস, আসামের পর্যটনের সম্ভাবনা এর চেয়েও অনেক বেশি। হোমস্টে পর্যটনের প্রসার ঘটলে পর্যটকদের ভিড় কেবলমাত্র কয়েকটি জনপ্রিয় গন্তব্যে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজ্যের প্রত্যন্ত অঞ্চল, গ্রামাঞ্চল এবং নতুন পর্যটন কেন্দ্রগুলিও পর্যটকদের নজরে আসবে। এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি বহু মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে হোমস্টে ব্যবস্থা পর্যটকদের স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্য এবং জীবনযাত্রার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। ফলে পর্যটকের অভিজ্ঞতা যেমন সমৃদ্ধ হয়, তেমনি স্থানীয় মানুষের আয়ও বৃদ্ধি পায়। এই কারণেই বিশ্বজুড়ে কমিউনিটি ভিত্তিক পর্যটনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত এই ডিজিটাল প্ল্যাটফর্ম সফলভাবে বাস্তবায়িত হলে আসামের হোমস্টের ক্ষেত্রে নতুন গতি পাবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব দরবারে আরও কার্যকরভাবে তুলে ধরার পথ সুগম হবে। পর্যটনকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার সঙ্গেও এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে পর্যটন মহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।